আদালতে গেছিলেন আজকে, এবং মূলত 26 তারিখে যে কর্মসূচি আছে সেটা যাতে হয় সেই কারণে কী কারণে গেছিলেন? প্রথমত আমি বলে রাখি, সন্দেশখালীতে আজকেরও যা পরিস্থিতি আপনারা দেখেছেন, যে পুলিশ যে ভূমিকায় উত্তীর্ণ হয়েছে, 144 ধারা ওখানে মুড়িমুড়কির মতন বারবার করে ব্যবহার করা হচ্ছে, এবং 144 ধারা যা নিয়মের মধ্যে রয়েছে 5-এর নিচে অনধিক 5 তাদেরকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শনিবার অবধি ওখানে 144 ধারা বলবৎ করা আছে। আমাদের ধারণা আবারও 144 ধারা আগামী দিনে বলবৎ করা হবে। 26 তারিখে এর আগেই আমরা বলেছিলাম যে আবার আমরা সন্দেশখালীতে আসবো, ফলে সেই যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না করে পুলিশ, সেটার আদালতের অনুমতি নিয়েই আমরা যেতে চাইছি। কেননা এর আগের বার আমরা দেখলাম আদালতের অনুমতি থাকা সত্ত্বেও ওখানকার মাননীয় আইপিএস তিনি আদালতকে অবমাননা করে আমাদেরকে আটকালেন, এবং আটকে তিনি বললেন ডিভিশন বেঞ্চের রায় আসুক তারপরে দেখব। এরকম কোনো দিন হয় যে সিঙ্গেল বেঞ্চের রায় আছে, ডিভিশন বেঞ্চের রায় অবধি অপেক্ষা করতে হবে? কিন্তু সরাসরি আদালতকে সেদিন চ্যালেঞ্জ করেছিলেন। তো আমরা সেই আইপিএস অফিসার, তো আমরা সেই জন্য ঠিক করেছিলাম যে 26 তারিখ যখন আমরা যাব, সেটা যাতে আরেকবার নতুন করে বিপত্তির মধ্যে না পড়ে, সেজন্য আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আমাদের আদালত যে নির্দেশিকা দিয়েছে বা যে কথা জানিয়েছেন যে যদি সোমবার কোনো অসুবিধা হয় তাহলে মঙ্গলবার আপনাদের মামলাটি রাখা হবে। যেভাবে আইন আদালত পারমিশন দেওয়া হয়েছে, মঙ্গলবার দিন এই মামলাটি রাখা হয়েছে। যেহেতু শনিবার অবধি এই মামলাটি রয়েছে, মানে 144 ধারা বলবৎ রয়েছে, রবি সোমে 144 ধারা এখনও বলবৎ হয়নি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি যে আদালতের নির্দেশের উপরে দাঁড়িয়ে যেতে, আমাদের অ্যাজাম্পশনের উপরে দাঁড়িয়ে আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আদালত যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকা মেনেই আমরা আপাতত সোমবার আপনারা যাচ্ছেন। সোমবার অবশ্যই, যদি সোমবারে ফ্রি প্যাসেজ থাকে, আমরা সোম থেকে মানে 26 থেকে 30 তারিখ অবধি, 26, 27, 28, 29, 30 যতদূর সম্ভব এর মধ্যে আমরা যাওয়ার জন্য যেতে চাই বলে আমরা আদালতকে জানিয়েছি। কবে থেকে মানে রবি গিয়েছিলেন আদালতে রায় দিয়েছেন? প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই কলকাতা হাইকোর্টকে। চিফ জাস্টিসের রুম থেকে এই অর্ডারটি গতকাল দেওয়া হয়েছে। আপনারা জানেন যে লাটাগুড়িতে একটি কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, বন্য আবাস, সেটা তৈরি হয়েছিল, এবং বিধানসভার অভ্যন্তরে আমি সেই প্রশ্ন তুলি, এবং দীর্ঘ প্রায় আমার ধারণা 1-1.5 বছর ধরে আমি এটা নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, মুখ্যমন্ত্রী থেকে, বনমন্ত্রী থেকে, পরিবেশ মন্ত্রী, দেশে, রাজ্যের এবং কেন্দ্রের সবার কাছে গিয়ে অনুরোধ করেছি, চিঠি দিয়েছি। রায় দেওয়া হয়েছে যে স্টেট হাই পাওয়ার কমিটির পক্ষ থেকে তারা আগামী 3 সপ্তাহের মধ্যে পুরো বিষয়টি ইন্সপেকশন করে রিপোর্ট জমা দেবেন, এবং সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তীকালে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় উত্তরবঙ্গের পরিবেশ রক্ষা করতে এবং ওখানকার যে ট্যুরিজম বিজনেস বা ট্যুরিজম ইন্ডাস্ট্রি সেটাকে রক্ষা করতে এই রায় যুগান্তকারী। কারণ কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ব্যাপকভাবে তৈরি হলে একদিকে যেরকম পরিবেশের উপরে চাপ বাড়বে, আরেকদিকে সেখানকার ট্যুরিজম ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে। ফলে উত্তরবঙ্গের সাথে এই কাজটা পরিবেশ রক্ষার জন্য কাজ করেছে, এবং আগামী দিনে আরও বেশ কিছু প্রকল্পের অভিযোগ আমার কাছে এসছে, সেগুলো নিয়েও আমি অবশ্যই আদালতের দ্বারস্থ হব। এবং তার পাশাপাশি বলে রাখি, অবৈধ বালি খাদান তৈরি করা, নদীতে ক্রাশার বসানো থেকে শুরু করে জঙ্গল কেটে সাফ করে দেওয়া, জঙ্গল শূন্য করে দেওয়া, এই বিভিন্ন বিষয়ের উপরে লোকসভা নির্বাচনের পরে আমি আরেকটি নতুন মামলা দায়ের করব। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উত্তরবঙ্গের মানুষ, এবং তার পাশাপাশি অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি আমার যিনি যে উকিলবাবু আমাকে সহযোগিতা করেছেন, অ্যাডভোকেট নীলাঞ্জন ভট্টাচার্য, এবং তার পাশাপাশি অর্পণ গুহ অ্যাডভোকেট, এবং সুকান্ত চক্রবর্তী, এই 3 জন এই আমার হয়ে এই মামলাটা লড়েছেন। এবং আমি শেষ করিনি, এবং আমি ধন্যবাদ দেবো এই কারণে যে এই ধরনের মামলা করবার ব্যাপারে আগ্রহী মানুষের অভাব খুবই, কিন্তু নিঃস্বার্থভাবে এই 3 জন আইনজ্ঞ আমাকে এই বিভিন্ন সমাজ মাধ্যমের খবর দেখে তারা আমাকে সহযোগিতা করেছেন, এবং তাদের সহযোগিতার কারণেই আমি হাইকোর্টে এই মামলাটা দায়ের করেছি। শাসকদল, আমি এই ক্ষেত্রেও বলে রাখি যে এখানে
একটা ইকোসেন্সিটিভ জোনের অভ্যন্তরে এই বন্য আবাস তৈরি হচ্ছে, সেটা আমরা আমাদের লিখিতভাবে ডকুমেন্টেশনে আমরা দেখিয়েছি। দেখানোর কারণ এখানকারই যে বিভিন্ন যে রিপোর্ট আছে সেই রিপোর্টেই আমরা দেখেছি, আমি আপনাদেরকে অবশ্যই সেগুলোকে দেব, যে গরুমারা ন্যাশনাল ফরেস্টের জঙ্গল ঘিরে 1 থেকে 17 কিলোমিটার এটা ইকোসেন্সিটিভ জোনের পারভিউর মধ্যে আসবে এই কথা বলে একটা রিপোর্ট পাঠানো হয়, এবং সেই রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে যে জোনের মধ্যে আসার কথা বলা হয়েছে তার মধ্যে এটা রয়েছে। এর সাথে এখানে একটা মাস্টার প্ল্যান করার কথা ছিল, সেই মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে না করে সেটাকে ফেলে রাখা হয়েছে। এই যে ফেলে রাখা হয়েছে এর একটাই বড় কারণ, সেটা হচ্ছে যাতে এই ধরনের কনস্ট্রাকশন সুযোগ তৈরি করে দেওয়া যায় বিভিন্ন কোম্পানিকে, তার জন্য এই মাস্টার প্ল্যান, জোনাল মাস্টার প্ল্যানটা তৈরি করা হয়নি হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও। হাইকোর্টের নির্দেশ ছিল যে ইকোসেন্সিটিভ জোনে ডুস এবং ডোন্টস এবং কি প্রমোট করা যায়, তা সত্ত্বেও সেগুলোকে সমস্ত ভায়োলেট করে আজকে যিনি জেলে আছেন ফরেস্ট মিনিস্টার, প্রশ্ন করেছিলাম আমাদেরকে সাসপেন্ড করে দিয়েছিল যে ফরেস্ট মিনিস্টার জেলের মধ্যে থেকে পশ্চিমবঙ্গের মানুষের কি সেবা করছেন, ওনার সময়কার এই ঘটনা। আমি জানি না যে এর সাথে কোনো ধরনের আর্থিক দুর্নীতি রয়েছে কিনা, রাজনৈতিক কারণ তো আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে জোনাল মাস্টার প্ল্যান তৈরি না করা, ইকোসেন্সিটিভ জোন ডিক্লেয়ার না করা, তার জন্য নির্দিষ্ট প্রপোজাল না পাঠানো, এই কাজগুলো করা হয়েছে বনভূমি পরিবেশ ধ্বংস করে কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মুনাফা লোটার লোভে রাজ্যের সরকার তথা তৃণমূল কংগ্রেসের নেতারা এই কাজের সঙ্গে যুক্ত। জ্যোতিপ্রিয় মল্লিককে সরাসরি অ্যাকিউজ করছেন? অবশ্যই, তিনি তার কাছেই আমরা উত্তর চেয়েছিলাম। আমি তো একটি পেপারের বিজ্ঞাপন দেখে আমি প্রশ্নটা তুলেছিলাম বিধানসভায়, তখন আমাকে উত্তর দেওয়া হয়েছিল যে পেপারের নাম নাওনি, তোমার উত্তর দেব না। তারপরে যখন বললাম পেপারের নাম বলছি, তখন বলছে তুমি কোম্পানির নাম কেন বলছো, তোমাকে উত্তর দেবো না। তারপরে বলছে আমরা তোমাকে উত্তরই দেবো না। তারপরে একটা রিটেন অ্যান্সার বের করেন, কিন্তু আমাকে সেই রিটেন অ্যান্সারেও 20 থেকে শুক্রবার। আচ্ছা, আজকেও যে সন্দেশখালী যে ইস্যু দেখা গেল বা লকেট চার্জিকে যে বাধাপ্রাপ্ত হতে হলো, তাকে নিয়ে আসা হলো লালবাজারে। আমি তো বারবার করে একটা প্রথম থেকেই বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি কী গোপন করতে চাইছে, এবং এই গোপন করবার প্রবণতা এই জায়গায় পৌঁছেছে যে মাননীয় যদিও অভিযুক্ত ডিজিপি বিভিন্ন কারণে তো তিনিও সেখানে উপস্থিত হয়েছেন। আমাদের ধারণা এখানে মহিলাদের ওপরে শারীরিক আক্রমণ অত্যাচারের পাশাপাশি জমি দখলের যেরকম অভিযোগ হয়েছে, লুটের অভিযোগ রয়েছে, তার থেকেও ভয়ঙ্কর কোনো কিছু সন্দেশখালীতে লুকিয়ে থাকতে পারে, এবং সেক্ষেত্রে দেশবিরোধীও কোনো কার্যকলাপ ওখানে চলছে কিনা সেটাও বলা মুশকিল। কেননা ওই জায়গায় আপনারা জানেন যে রোহিঙ্গাদের একটা অনুপ্রবেশের বিষয় থেকে শুরু করে বিভিন্ন কথা উঠে এসছে, ফলে এবং সেটা সীমান্তবর্তী এলাকা বলে আমাদের ধারণা ওইখানে এমন কিছু রয়েছে যেটা ঢাকার জন্য রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বারবার করে আটকানোর চেষ্টা করছেন। কারণ ওখানে তো সবাই যাচ্ছে, তাহলে বারবার করে বিরোধী দলনেতাকে আটকানোর চেষ্টা, বা আজকে ভারতীয় জনতা পার্টির সাংসদ লকেট দিকে ফাল্গুনীদেরকে আটকানোর চেষ্টা একটাই প্রমাণ করে যে এমন কিছু আছে সেটাকে এখনও তিনি গোপন করে রাখতে পারছেন, কিন্তু ভবিষ্যতে সেই গোপনীয়তা থাকবে না বলেই এই আক্রমণ। আপনাদের সেরকম থেকে সন্দেশখালী অন্তত 30-40 কিলোমিটার 40 কিলোমিটার দূর হবে। আপনাদের ভৌগোলিক বিষয়ে আপনারা যেহেতু আপনারা এই অঞ্চলের মানুষ অনেক বেশি জানেন, এর থেকে তো এইটাই প্রমাণিত হয় ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী। ভয়টা কিসে? ইতিমধ্যে মহিলারা তাদের কথা বলেছে, বা ওখানকার এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেটা নিশ্চিতভাবে আগামী দিনে আলোচনার মধ্যে আসবে, যে সন্দেশখালীর অনেক বাড়িতে আমি আর শুভেন্দুদা যেয়ে দেখেছি যে ওখানে পুরুষরা থাকেন, পুরুষরা হচ্ছে প্রবাসী, মানে বাইরে পরিযায়ী শ্রমিক, ওখানে মহিলারাই শ্রমিক। তাহলে কি পুরুষ শূন্য মহিলাদের পরিবারের উপরে এই আক্রমণগুলো বেশি হচ্ছে? এবং তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতিকে এই জায়গায় পৌঁছেছে যে পুরুষরা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে, আর মহিলারা পশ্চিমবঙ্গের শ্রমিকের কাজ করে তারা বাড়িতে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে। এই যে অর্থনৈতিক বিষয়গুলোও কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উঠে আসবে বলে আমি মনে করি। তিনি এরকম কথা বলেছেন বলে, আপনি তো সাংবাদিক বন্ধু, সন্তুকে তো অ্যারেস্ট করা হয়েছিল, কি চার্জ দেওয়া হয়েছিল? মহিলাদেরকে মলেস্টেশনে অন ক্যামেরা, কই দেখাতে পেরেছে? এরকম অসংখ্য অভিযোগ ওরা করে। অভিযোগ তো ওরা করেছিল একসময় তাপসী মালিককে নিয়ে, অভিযোগ তো একসময় উঠেছিল যে ওই
টায়ার পুড়িয়ে সেটাকে বাচ্চার মৃতদেহ বলে চালানো হয়েছিল। তো এই ধরনের অভিযোগ এর আগেও আমরা অনেক উঠেছে দেখেছি, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তৃণমূল কংগ্রেস বিশেষত মহিলা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু এই ধরনের অভিযোগ অনেকবার তুলেছে, তার কোনো প্রমাণ কিন্তু তারা দিতে পারে। জাতীয় মানবাধিকার জায়গা জ্বলছে এলাকায় 144। এই কথাটাই আমি বলছি, মানুষের ক্ষোভ বহিঃপ্রকাশ ইত্যাদি এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে মানুষ নিজেই আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিচ্ছে। আমার মনে হয় যে এই রাজ্যের যারা পুলিশ রয়েছেন তাদের একবার নিজের আয়নার দিকে তাকানো দরকার। যদি একবার প্রশাসনের মতন কাজ করতেন তাহলে কিন্তু এই অবস্থা হতো না। এই জন্যই তো আমরা আজও পুলিশে নজরুল ইসলাম সাহেবদেরকে স্মরণ করি, জয়রামন সাহেবদেরকে স্মরণ করি, দয়মন্তী সেনদেরকে স্মরণ করি, কারণ তারা ওই পিসি পেনাল কোড পিপিসি অনুযায়ী চলেননি, তারা আইপিএস অনুযায়ী দোষীদেরকে শাস্তি দিতেন। তাই জন্য তারা স্মরণীয়। আর এই পুলিশ এতটাই ঘৃণিত যে এই পুলিশের পাশে মানুষ থাকতে চাইছে না, নিজেরাই আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে দিচ্ছে। খালিস্তানি ইস্যুতে দেখুন, এই বিষয়ে আমি আগেও বলেছি, এটি নজর ঘোরানোর জন্য, যেটা আমার তো ব্যক্তিগতভাবে মনে হয়, এর আগের দিনও বলেছিলাম, স্কোর বাড়ানোর জন্য কেউ করতে পারে বা করানো হতে পারে। এই বিষয়টি বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং আমাদের মাননীয় বিরোধী দলনেতা বারবার করে বলেছেন ভারতীয় জনতা পার্টি সামগ্রিকভাবে প্রতিটি সমাজের কাছে দায়বদ্ধ এবং তাদের মর্যাদার প্রতি দায়বদ্ধ। ভারতীয় জনতা পার্টি এই ধরনের নিম্নরুচির কাজ এগুলো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী করতে পারেন, ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারী তাদের বাড়ি থেকে সকাল থেকে ডিবেট শুরু হয়েছে। এর আগেও আমরা বলেছি যে আমরা অপেক্ষায় আছি যে এই সন্দেশখালীর পুরো বিষয়ের সাথে সিবিআই, এনআইএ এবং ইডি অ্যাটাচড হোক, তাহলেই একমাত্র এই বিষয়ে সম্পূর্ণভাবে যে সত্য সেটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে না, এরা রাজনীতি করার জন্য আসেনি, এরা পকেটে পয়সা আছে, রাজনীতিতে ইনভেস্ট করেছে, পকেটের পয়সাকে রাজনীতিতে ইনভেস্ট করে আরও পয়সা কামানোর একটা জায়গা তৈরি করেছে। ফলে এদেরকে দয়া করে নেতা বলে নেতাদেরকে ছোট করবেন না। এরা রাজনৈতিক ব্যবসায়ী এবং তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল নয়, ওটা একটা বিজনেস কনসার্ন বা একটা ব্যবসায়ী সংস্থা। আজকেও আগুন কিলোমিটারের মধ্যে, ফলে যেটা ফাইনালাইজই হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে এইভাবে এত বড় কনস্ট্রাকশন করা হয়েছে, জোনাল মাস্টার প্ল্যান করা হয়নি। এই সব কিছুর পেছনে হচ্ছে আর্থিক দুর্নীতি অবশ্যই আছে, না হলে এই ধরনের কাজ হয়ে যাবে। মানবাধিকার কমিশন তারা তার কাজ করবে। আমরা চাই যতগুলো কমিশন এসছে সেই কমিশন তাদের মতন রিপোর্ট দেবে এবং পরবর্তীকালে সেই কমিশনের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রের বা সংবিধানের যা দায়িত্ব আছে নিশ্চিতভাবে তারা সেই পালন করবে। ভেরির সঙ্গে যুক্ত বেশ